লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে সহযোগিতা চাইলেন জেলেনস্কি, পাশে থাকার প্রতিশ্রুতি। গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের নতুন সীমান্ত, দাবি সেনা প্রধানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত, একদিনে নিহত আরও 2 ফিলিস্তিনি। মিয়ানমারের নির্বাচনের আগে আবারও নৃশংসতা। সাংহাইয়ে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত 18 জন নিহত। বিদ্রোহীদের নিশ্চিহ্নের হুঁশিয়ারি জান্তা প্রধানের। এবং জাপানের পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত 30। উত্তরাঞ্চলে আরও বড় কম্পনের সতর্কতা, সবাইকে নিরাপদে সরে আসার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুদ্ধবিরোধী এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, 2030 সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতে প্রস্তুত হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সংঘাত নয়, হাঙ্গেরি শান্তি চায় বলে মন্তব্য তার। অরবান বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার মতো ধাপ সাধারণত যুদ্ধের আগে দেখা যায়। এসব ধাপ ইউরোপ এরই মধ্যে পার করেছে। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রীও রাশিয়া ইউরোপ সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই মস্কোর। তবে পশ্চিমারা আক্রমণ করলে কড়া জবাবের হুঁশিয়ারিও ছিল তার কণ্ঠে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের 1 বছর পরেও দেশে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন নাগরিকরা। দেশে ফিরেও কাজ নেই, ঘরবাড়িও নেই। দীর্ঘ যুদ্ধের ক্ষত এখনও জীবন্ত। আর জার্মানিতে থাকা সিরীয়রা এখনও ভাবছেন, ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া? সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন 1 বছর আগে। এরপর ক্ষমতা হাতে তুলে নেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার। এই 1 বছর পূর্তি উদযাপন করতে দামেস্কের উমাইয়ে স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। জয়ধ্বনিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। যুদ্ধকালীন সামরিক পোশাকে ভোরে নামাজ পড়েন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এদিন তিনি এক বক্তব্যে বলেন, বিশ্ব সিরিয়াকে আর করুণার চোখে দেখে না, সম্মান ও গর্বের চোখে দেখে। মাত্র 1 বছরে তারা আলো ফিরিয়ে এনেছেন বলেও দাবি করেন তিনি। কিন্তু উৎসবের আড়ালে যুদ্ধপেরা মানুষের গল্প একেবারেই আলাদা। বিভিন্ন দেশ থেকে ফিরে বাসিন্দারা দেখছেন, ঘর নেই, কাজ নেই, জমিও খরায় চৌচির। গেল 1 বছরে সিরিয়ায় ফিরেছেন 10 লাখের বেশি বাসিন্দা। ধ্বংস হওয়া অবকাঠামো, বেকারত্ব আর সেবা সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এছাড়া জার্মানিতে থাকা সিরীয়দের মনেও দেখা দিয়েছে দোটানা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই জার্মানিতে জীবন গড়ে নিয়েছেন। সন্তানরা স্কুলে যায়, তাই দেশে ফেরা সহজ হবে না। এছাড়া যারা নাগরিকত্ব পাননি তারাও ভয় পাচ্ছেন, হঠাৎ কোনো চিঠি এসে বলবে ফিরে যেতে। গত মাসে জার্মান চ্যান্সেলর ঘোষণাও দিয়েছেন, যুদ্ধ শেষ, তাই সিরীয়দের আর আশ্রয়ের কারণ নেই। উদযাপনের দিনে কুর্দি বাস্তুচ্যুতদের জীবনও অনিশ্চয়তায়। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে সাধারণ মানুষ বলছেন, সারা দেশ উদযাপন করছে, কিন্তু তারা কিছুই অনুভব করেন না। ফেরার নিরাপত্তা নেই। তাছাড়া ঘর ছাড়া মানুষ কিভাবে স্বাধীনতা উদযাপন করবে? কিংবা ফেরার মতো নিরাপদ কি নতুন সিরিয়া? নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারে ভোটের আগ মুহূর্তে আবারও জান্তা বাহিনীর নৃশংসতা। সাংহাইয়ের একটি দোকানে ফুটবল খেলা দেখার সময় জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন গ্রামবাসী। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শেষ না করা পর্যন্ত সেনারা ক্ষান্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জান্তার এই অবস্থানে নির্বাচনের পরও দেশটিতে গণতন্ত্র ফেরার সম্ভাবনা দেখছেন না বিরোধীরা। আগাইং অঞ্চলের তাবাইনের মায়াকান গ্রামে ফুটবল ম্যাচ দেখতে জড়ো হয়েছিল স্থানীয়রা। রোববার স্থানীয় সময় রাত 8টার পরপরই বিমান হামলা চালায় জান্তা বাহিনী। 2টি বোমায় মুহূর্তেই ধ্বংস হয় চায়ের দোকান। নিহত হন শিশুসহ বেশ কয়েকজন। গ্রামবাসী জানায়, এলাকায় কোনো লড়াই চলছিল না, তবুও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে নির্বাচনের আগে জান্তা বাহিনীর হামলা বাড়ছে। চা দোকানের পাশাপাশি 20টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বহু পরিবার গ্রাম ছেড়েছে। যারা আছে তারা বাধ্য হয়ে মাটির নিচে তৈরি করছে আশ্রয় কেন্দ্র।
এই হামলার মধ্যেই সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন, বিদ্রোহী গোষ্ঠী না মুছে গেলে সেনাবাহিনী রাজনীতি ছাড়বে না। 2008 সালের সংবিধান 25% আসন সেনাদের জন্য স্থায়ী করেছে উল্লেখ করে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন সেনাবান্ধব প্রার্থীদের সমর্থনে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র নয়, সামরিক আধিপত্যই আরও শক্তিশালী হবে। দেশটির নির্বাসিত গণতন্ত্রপন্থীরা বলছেন, চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভোট শুধুই বৈধতার নাটক। বাস্তবে জনগণের জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাতে আওমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। উপকূল থেকে 80 কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এই ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। দেশটির বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তা তুলে নেওয়া হয়। তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি। সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং 50 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান, অন্তত 30 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে। এরই মধ্যে জাপানের হোক্কাইদো, আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে 3 মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের 1000 কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে। জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে, সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন, সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। অস্তিত্ব সংকটে ভুগছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। শুধু যে তিনি জনপ্রিয়তার তলানিতে আছেন তা নয়, তার নেতৃত্বে দেশটির জোট সরকারের নানা সিদ্ধান্তের প্রতিও আস্থা রাখতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে চ্যান্সেলরের জনপ্রিয়তার করুণ দশার বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। বছরের শেষে এসেও সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। সাম্প্রতিক সময়ে করা বেশ কয়েকটি জার্মান গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে, শতকরা মাত্র 23% মানুষ চ্যান্সেলর মের্জের উপর আস্থা রাখলেও 77% মানুষ মনে করছে মেড ইন জার্মানিকে আরও টেকসই ও শক্তিশালী করতে চ্যান্সেলর মের্জ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, দেশটির সাধারণ জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ ও এসপিডি জোট সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ কারণে দেশটির 70% সাধারণ মানুষ মনে করেন মের্জ সরকার জনগণকে বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, গাড়ি শিল্পে ক্রমবর্ধমান ধস, ভঙ্গুর অর্থনীতি, তরুণদের সামরিক বাহিনীতে যোগদানে, প্রশ্নপত্র পূরণে বাধ্যবাধকতা, সামরিক ব্যয় বাড়ানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারা এবং দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মতো নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে না পারার কারণেই সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন চ্যান্সেলর মের্জ। এদিকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে না পারা, জনগণের উপর অহেতুক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়াকে 70 বছর বয়সী চ্যান্সেলরের অযোগ্যতার পরিচয় বলছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। ফ্রিডরিশ মের্জের আগে জার্মানিতে আরও 9 জন চ্যান্সেলর বেশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও জনপ্রিয়তার এমন ভগ্নদশা কারোরই হয়নি। সমাজতত্ত্ববিদদের মতে, নির্বাচনের আগে জার্মানির প্রতিটি খাতে আমূল পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি ফ্রিডরিশ মের্জ দিয়েছিলেন, তাতে তিনি পুরোপুরি ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তার এমন বেহাল দশার মূল কারণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার 16 বছরের নিচের কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার খবর ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা।
ইউরোপ, এশিয়া, আফ্রিকার মধ্যপ্রাচ্যের তরুণদের অনেকেই নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিলেও কেউ কেউ এটিকে দেখছেন স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে। আবার অনেকে বলছেন নিষিদ্ধ নয়, নিয়ন্ত্রণই হতে পারে যথাযথ সমাধান। 10 ডিসেম্বর থেকে 16 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে কিশোরদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপে জার্মান তরুণরা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে একটু অতিরিক্ত বলে আখ্যা দিয়েছে, তবে তারা মনে করে কিছুদিনের বিরতি অনেকের জন্য উপকারী হতে পারে। একই সঙ্গে ইনফ্লুয়েন্সারদের ক্ষতির সংখ্যাও তুলে ধরেছে তারা। ফরাসি তরুণরা বলছে কিছু প্ল্যাটফর্ম ক্ষতিকর হলেও সব বন্ধ করার সমাধান নয়, বরং সচেতনতা জরুরি। আমি মনে করি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা ভালোই হতে পারে। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো যোগাযোগের জন্য প্রয়োজন, কিন্তু এক্স বা টিকটকের মতো অ্যাপ সমস্যা তৈরি করতে পারে। বেলজিয়ামের অনেকে মনে করেন অপ্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফি ও অপব্যবহার থেকে রক্ষা করতে নিয়ন্ত্রণ প্রয়োজন, তবে পুরো নিষেধাজ্ঞা স্বাধীনতায় হস্তক্ষেপ। স্প্যানিশ কিশোরদের মতে সোশ্যাল মিডিয়া যেমন শিক্ষা ও তথ্যের উৎস, তেমনি সাইবার বুলিংয়েরও ঝুঁকি রয়েছে। বয়সভিত্তিক সীমাবদ্ধতা ও নিরাপদ কন্টেন্ট ফিল্টারই বেশি প্রয়োজনীয় বলে মত তাদের। আমার মনে হয় এই আইন ভালো হতে পারে, কারণ এতে অপব্যবহার কমবে। বিশেষ করে পর্নোগ্রাফিতে আসক্তির বিষয়টা রোধ করা যাবে। আমার মনে হয় শিশু কিশোরদের জন্য আলাদা নিরাপদ নেটওয়ার্ক তৈরি করা উচিত। সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই বুলিং আর সমালোচনা চলে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের তুলনা করা হয়। এতে 15 বছর বয়স থেকে আমরা নিজের চেহারা নিয়ে দুশ্চিন্তায় ভুগি। আমাকে কেমন দেখায়, কি সমস্যা, এসব ভাবতে থাকি। তাই আমার মনে হয় এগুলো বন্ধ হলে এসব চাপ অনেকটাই কমে যাবে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের তরুণদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের কিশোরদের অনেকে মনে করে সোশ্যাল মিডিয়া একদিকে তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ দিচ্ছে, অন্যদিকে গুজব ভিত্তিক কন্টেন্টের ঝুঁকিও বাড়ছে। কাতারের তরুণরা বলছে সোশ্যাল মিডিয়া তাদের পারিবারিক যোগাযোগের বড় মাধ্যম, তাই নিষেধাজ্ঞা দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার কিশোররা বলছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলে জেনজি আরও বিদ্রোহী হয়ে উঠবে। সামাজিক মাধ্যমকে তারা জন্মসঙ্গী বলে উল্লেখ করে। দক্ষিণ আফ্রিকার তরুণরা সতর্ক করে জানান নিষেধাজ্ঞা সৃজনশীলতা কমিয়ে দেবে, কারণ অনেকেই অনলাইন কন্টেন্ট দেখে গেম ডিজাইন বা কোডিংয়ে আগ্রহী হয়। আমার মনে হয় কয়েক বছর আগে হলে এই পদক্ষেপ কার্যকর হতো, কিন্তু এখন সামাজিক মাধ্যম সবার জীবনের এত বড় অংশ হয়ে গেছে যে নির্দিষ্ট বয়সের মানুষদের জন্য এটা বন্ধ করে দেওয়া অসম্ভব। অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্ত কেন্দ্র করে বিশ্বজুড়ে তরুণদের প্রতিক্রিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়া নির্ভর আজকের প্রজন্মের সামনে ভবিষ্যৎ কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাপানি বিমান উড়ে যাওয়ার সময় চীনা যুদ্ধ বিমানের বিরুদ্ধে রেডার লক করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। জাপান কর্তৃপক্ষ জানায় বিতর্কিত দক্ষিণ উপকূলে চীনা Z-15 যুদ্ধবিমান আলাদা ঘটনায় জাপানি বিমানের ওপর রেডার লক করে। উল্টো জাপানের বিরুদ্ধে অভিযোগ করেছে চীন। এমনকি টোকিওকে এই অপপ্রচার অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। গত মাস থেকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় তা আরও বাড়বে বলে বলছেন সংশ্লিষ্টরা। ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে জানান কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন তিনি। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি ও কানাডা থেকে সার আমদানির ওপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন ট্রাম্প। দুদেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এমন মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের বৈঠকে তিনি আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন। একই সঙ্গে ভারত ও অন্যান্য এশীয় সরবরাহকারীদের কাছ থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য নির্ধারিত পানি না দিলে মেক্সিকোর ওপর অতিরিক্ত 5% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যে পানি বণ্টন সংক্রান্ত চুক্তি মেক্সিকো লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান গত 5 বছরে চুক্তি ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর 8 লাখ একর ফুট পানির ঋণ রয়েছে। এর মধ্যে 2 লাখ একর ফুট পানি 31 ডিসেম্বরের মধ্যে ছাড়ার দাবি জানিয়ে বাকি অংশও দ্রুত দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
পানি সংকটের কারণে টেক্সাসের ফসল ও পশুপালন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মেক্সিকো। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে $1 বিলিয়ন অনুদানের ঘোষণা দিলেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। বিমানবন্দর যাত্রীবান্ধব করা, শিশুদের জন্য বড় খেলার এলাকা, মায়েদের জন্য নার্সিং পড আর হালকা ব্যায়ামের জন্য মিনি জিমের মতো সুবিধা পাওয়া যাবে বলে জানান শন ডাফি। সাংবাদিকদের বলেন, এই তহবিল ব্যবহার করে বিমানবন্দরগুলো যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে পারবে। ডাফি আরও যোগ করেন, কেউ পাজামা পরে প্লেনে উঠলেও বাধ্যবাধকতা থাকবে না। So I'm announcing at DOT that we have $1 billion. This leadership that we're seeing from Secretary Duffy, Secretary Kennedy, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনতে নেটফ্লিক্স আর প্যারামাউন্টের রেকর্ড অঙ্কের টেক ওভার লড়াই জমে উঠেছে। নেটফ্লিক্সের ঘোষিত $83 বিলিয়ন ডিলকে চ্যালেঞ্জ দিয়ে প্যারামাউন্ট সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে তুলল আরও বড় অফার $108 বিলিয়ন। ট্রাম্প প্রশাসনের অনুমোদনই এখন বড় প্রশ্ন, আর তাই লড়াইয়ের কেন্দ্রে প্রেসিডেন্টের মন্তব্যও। কোন পথে যাবে হলিউডের শক্তির ভারসাম্য, সেদিকে তাকিয়ে বাজার। গত শুক্রবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি জানায়, স্টুডিও স্ট্রিমিং নেটওয়ার্ক HBO সহ মূল ব্যবসা কিনতে নেটফ্লিক্সই নিলামের বিজয়ী। $83 বিলিয়ন এই প্রস্তাবে এগোতে চায় ওয়ার্নার। তবে CNN সহ অন্যান্য ইউনিটগুলো আলাদা স্পিন অফে যাবে। ঘোষণার পরেই হলিউড জুড়ে আলোচনায় উঠে আসে একই প্ল্যাটফর্মে নেটফ্লিক্স ও HBO একত্র হলে স্ট্রিমিং বাজারে শীর্ষ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে কিনা। প্রতিষ্ঠানটি বলছে, কোনো বড় কাটছাট ছাড়াই তারা নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। ঘোষণার 72 ঘন্টার মধ্যে মাঠে নেমে পড়ে প্যারামাউন্ট স্কাইড্যান্স। শেয়ার হোল্ডারদের সরাসরি $30 প্রতি শেয়ার অফার করে পুরো কোম্পানির $108.4 বিলিয়ন মূল্যায়ন সামনে আনে তারা। প্রস্তাবে নগদ টাকা বেশি এমন যুক্তি দিয়ে এটিকে নেটফ্লিক্সের চেয়ে অনেক ভালো চুক্তি বলে দাবি করছে প্যারামাউন্ট। ওয়ার্নারের ঐতিহ্যবাহী টিভি নেটওয়ার্কগুলো আলাদা করলে সেগুলো ব্যর্থতার ঝুঁকিতে পড়বে। উভয় চুক্তি নির্ভর করছে প্রতিযোগিতা কমিশন ও হোয়াইট হাউসের অনুমোদনের উপর। ট্রাম্প সরাসরি বলেছেন, নেটফ্লিক্সের সঙ্গে ওয়ার্নার এক হলে প্রতিযোগিতার সমস্যা হতে পারে। তবে তিনি একদিকে নেটফ্লিক্সের নেতৃত্বকে প্রশংসা করছেন, অন্যদিকে প্যারামাউন্টকে আক্রমণ করছেন 60 মিনিটসের একটি সাক্ষাৎকারের জন্য। অন্যদিকে অ্যালিসন পরিবারের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের সম্পর্ক প্যারামাউন্টের জন্য সুবিধা আনতে পারে বলে মনে করছেন ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা। স্ট্রিমিং বাজারে 30 কোটির বেশি সাবস্ক্রাইবার নিয়ে নেটফ্লিক্স বিশ্বে 1 নম্বর। বিশ্লেষকদের মতে, ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে যুক্ত হলে বাজারে তাদের ক্ষমতা বাড়বে। অভিনেতা ও কন্টেন্ট নির্মাতাদের আয়ে চাপ তৈরি হতে পারে। প্যারামাউন্টের যুক্তি, এটা হলিউডের জন্য ভয়ঙ্কর চুক্তি। বিপরীতে তাদের প্রস্তাব শিল্পের প্রতিযোগিতাকে বাঁচাবে। নেটফ্লিক্স অবশ্য বলছে প্যারামাউন্ট আশানুরূপ এবং তারা অনুমোদনের জন্য আত্মবিশ্বাসী। নাদিম মারজান, সময় সংবাদ। সামাজিক মাধ্যম এক্সকে জরিমানা করায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউ এর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে জঘন্য বলে মন্তব্য করেন তিনি। অনলাইন কন্টেন্টের নিয়মকানুন ভঙ্গ করার দায়ে ইউ এর প্রযুক্তি নিয়ন্ত্রকরা সম্প্রতি এক্সকে $14 কোটি জরিমানা করেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ভুল পথে এগোচ্ছে। এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিসের সামোস দ্বীপে নৌকার প্রলেপের আঘাতে এক 12 বছরের শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সামোসের স্লাভা এলাকায় 37 জন অভিবাসী বহনকারী একটি নৌকা তীরে ভিড়ার পর উপকূলরক্ষীরা শিশুটির মরদেহ খুঁজে পায়। এর কয়েক ঘন্টা আগে ক্রিটের দক্ষিণে আরেকটি নৌকাডুবিতে কমপক্ষে 18 জন অভিবাসী প্রাণ হারান। নৌকাটি প্রথম দেখতে পায় একটি তুর্কি বাণিজ্যিক জাহাজ, যারা দুজনকে উদ্ধার করে। গ্রিক কোস্টগার্ড, হেলিকপ্টার ও কয়েকটি বাণিজ্যিক জাহাজ রোববার পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমে একটি কারাগারে নিহত হয়েছেন অন্তত 13 জন বন্দী। বন্দিদশা বাড়ছে সহিংসতার কারণে। পুলিশ তদন্ত শুরু করেছে বিস্ফোরণের পর। ইকুয়েডরের কারাগার সংস্থা
SNAI সোমবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে 13 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে নিয়মিত প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, কারাগারের বাইরের দিকে একটি বিস্ফোরণের পর পুরো প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এই কারাগারের সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে এক দাঙ্গায় কমপক্ষে 31 জনের মৃত্যু হয়, যেখানে বেশিরভাগই শ্বাসরোধে মারা গিয়েছিল। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এবং তার প্রশাসন কারাগারের এই সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংদের একে অপরকে দখল ও প্রভাব বিস্তার চেষ্টাকে দায়ী করছেন। ব্রাজিলের সাও পাওলো শহরে গ্রন্থাগার থেকে চুরি হলো বিশ্বখ্যাত শিল্পকর্ম। ম্যারিও দে আন্দ্রাদে লাইব্রেরির প্রদর্শনী থেকে 8টি মাত্তিসে খোদাই এবং 5টি ফ্রন্টিনারি প্রিন্ট চুরি হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় 2 ব্যক্তি লাইব্রেরিতে ঢুকে একজন নিরাপত্তা প্রহরী এবং 2 দর্শককে বাধ্য করে মূল প্রবেশদ্বার দিয়ে শিল্পকর্ম বের করে নিয়ে যায়। শহর প্রশাসন এরই মধ্যে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে চুরি করা শিল্পকর্মগুলো আন্তর্জাতিকভাবে বিক্রি না হয়। বিশেষজ্ঞরা সাও পাওলো চুরিকে লুভার মিউজিয়ামের সাম্প্রতিক জুয়েলারি চুরির সঙ্গে তুলনা করেছেন, যেখানে নিরাপত্তা ফাঁকির কারণে মূল্যবান ঐতিহাসিক জুয়েলারি চুরি হয়েছিল। প্যারিসের লুভার মিউজিয়ামের মিশরীয় প্রত্নবস্তু বিভাগে পানির পাইপ ফেটে শত শত বই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি জাদুঘরের পুরনো অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে একই স্থানে আরও একটি ছোট লিকেজ ধরা পড়ে। প্রত্নবস্তু বিভাগের পক্ষ থেকে বারবার ভবন সংস্কার এবং জিনিসপত্র অন্যত্র কোথায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে লাভ হয়নি। এতে কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মূল্যবান অনেক বই ক্ষতির হাত থেকে বেঁচে গেলেও এগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে আচমকা ঝড় বৃষ্টিতে বইগুলো নষ্ট হওয়ার শঙ্কা রয়ে যাচ্ছে। লিকেজের কারণে সংশ্লিষ্ট অফিসগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বড়দিন সামনে রেখে রঙিন আলোয় সেজে উঠেছে বিভিন্ন দেশ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে রিসোর্ট পার্কের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোকে সাজাতে ব্যস্ত স্থানীয়রা। চীনের সাংহাই ডিজনিল্যান্ড এবং জার্মান ক্রিসমাস মার্কেটে এরই মধ্যে শেষ হয়েছে যাবতীয় আয়োজন। তাইওয়ানের নিউ তাইপেতে সার্কাসের আদলে সাজানো হচ্ছে ক্রিসমাস ল্যান্ড। জাপানের রাস্তাগুলোও সাজানো হচ্ছে রং বেরঙের লাইট দিয়ে। আর সপ্তাহ দুয়েক পরেই বড়দিন। যিশুর জন্মদিনকে ঘিরে তাই নানা আয়োজনে মেতেছে বিভিন্ন দেশ। সাত রব পর্যটন কেন্দ্রগুলোতেও। চীনের সাংহাইয়ের জনপ্রিয় জার্মান ক্রিসমাস মার্কেটেও সেজেছে বড়দিনের সাজে। কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে দর্শনার্থীদের বিশাল লাইন। আগ্রহ নিয়ে তারা কিনছেন বড়দিনে ঘর সাজানোর জিনিসপত্র। পাশাপাশি সাংহাই ডিজনিল্যান্ড শুরু করেছে তাদের বার্ষিক ফেস্টিভ্যাল, যেখানে রয়েছে মিউজিক্যাল ট্রি লাইটিং আর শীতের বিশেষ সাজসজ্জা। তাইওয়ানের নিউ তাইপের বানচিয়াও জেলায় সার্কাস থিমের ক্রিসমাস ল্যান্ডে মঙ্গলবার রাতে দেখা যায় উপচে পড়া ভিড়। বিশাল লাইট ডিসপ্লে, রঙিন ইনস্টলেশন আর প্রজেকশন শো দেখতে জড়ো হয় হাজারো মানুষ। শীতের আমেজ দিতে কৃত্রিম তুষারপাতেরও আয়োজন করা হয়, যা দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। দর্শনার্থীদেরকে এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে দেখা যায়। এদিকে বড়দিন জাপানের প্রধান ধর্মীয় উৎসব না হলেও টোকিও প্রতি বছরই দিনটিকে ঘিরে সাজে আলোর বন্যায়। শহর জুড়ে দেখা যায় উৎসবের আমেজ। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় জনপ্রিয় কিয়াকিজাকা ইলুমিনেশনে, যেখানে প্রায় 9,30,000 এলইডি বাতি দিয়ে সাজানো হয় সারিবদ্ধ গাছ আর টোকিও টাওয়ার। নভেম্বরের শেষ থেকে জানুয়ারি শুরু পর্যন্ত এভাবে সাজিয়ে রাখা হয় রাজধানীকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে সহযোগিতা চাইলেন জেলেনস্কি, পাশে থাকার প্রতিশ্রুতি। এবং জাপানের পূর্ব উপকূলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত 30। উত্তরাঞ্চলে আরও বড় কম্পনের সতর্কতা, সবাইকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।